শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা আগের পর্বগুলো দেখে নিতে পারবেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। লাবণ্যের ঘরে ঢুকেই লিখন সার কণ্ঠ শুনতে পেল পদ্মজা। টিভির দিকে তাকালো, দেখলো ছায়াছবি চলছে। লিখন সার ছায়াছবি। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যেতে। লাবণ্য ডাকলো, এই সেমরি, যাস কই? এদিকে আয়। পদ্মজা ঘরে ঢুকে লাবণ্যের পাশে পালঙ্কে বসলো। লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধরে বলল, সারাদিন দা ভাইয়ের সাথে থাকোস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারোস না? আমার ঘরে একবার উকি দিতে পারোস না? তোর দা ভাই আমাকে না ছাড়লে আমি কি করব? ঘুষি মেরে সরাইয়া দিবি। হ্যাঁ, এরপর আমাকে তুলে আছাড় মারবে। দা ভাইকে ডরাস? একটুও না। সত্যি? মিথ্যা বলবো কেন? একদিন রাগ দেখলে এরপর ঠিকই ডরাইবি। আমি রাখতেই দেব না। লাবণ্য হাসে, এরপর টিভির দিকে তাকিয়ে বলল, লিখন ছায়ের মতো মানুষের ফিরাইয়া দেওয়ানের সাহস খালি তোরই আছে, আমার জীবনেও হইতো না। পদ্মজা কিছু বলল না। লাবণ্যই বলে যাচ্ছে, এই ছবিটা আমি এখন নিয়া 6 বার দেখছি। লিখন শাহ তার নায়িকাকে অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজনেরে বিয়া করে। বিয়ার অনেক বছর পর লিখন শাহর প্রেমে পড়ে নায়িকা। ততদিনে দেরি হয়ে যায়, লিখন শাহ মরে যায়। এই হইল কাহিনী। আচ্ছা পদ্মজা, যদি এমন তোর সাথেও হয়? পদ্মজা আতকে উঠে বলল, যা, কি বলিস? বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানব, কিন্তু এখন আমার তোর ভাইকেই দরকার। ওরে লাইলি হইয়া যাইতাছস। যা, আমিও মজা করছি। আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্যজনেরে পছন্দ করুক? লিখন শাহ আমার, শয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি। পদ্মজা হাসলো। লাবণ্যের পিঠ চাপড়ে বলল, আব্বারে বল লিখন শাহকে ধরে এনে তোর গলায় ঝুলিয়ে দিতে। বিয়া এমনিও দিয়া দিব। কয়দিন পর মেট্রিকের ফল দিব। আমি তো ফেল কইরামই, দেহিস। কিছু হবে না, পাশ করবি। রানিয়াপা কই? কি জানি কই বইয়া রইছে। চুপ থাক এখন, টিভি দেখ। দেখ কেমনে কান্তাছে লিখন শাহ। এই জায়গাটা আমি যতবার দেখি আমার কান্দন আইসা পড়ে। বলতে বলতে লাবণ্য কেঁদে দিল। ওড়নার আঁচল দিয়ে চোখের জল মুছল। পদ্মজা টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো। দৃশ্যে চলছে লিখন শাহ ঠোঁট কামড়ে কাঁদছে। ঘোলা চোখ দুটি আরো ঘোলা হয়ে উঠেছে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। তার মা, বোন, ছোট ভাই ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাজ ঢুকে পড়ে লিখন শাহর পায়ে। আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ে। তার মা দৌড়ে আসে, পাগলামি থামাতে বলে। লিখন শাহ আর্তনাদ করে শুধু বলছে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি করে বাঁচব? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজা বাকিটা শুনল না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি করে বাঁচব? কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজার চোখের কুর্নিশে জল জমে। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ, আমি যাই। লাবণ্যের কানে পদ্মজার কথা ঢুকলো না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজা আর কিছু বলল না, উঠে দাঁড়ায় চলে যেতে। দরজার সামনে আমিরকে দেখতে পেল। তার বুক ধক করে উঠল। পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি, তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিল। বলল, ঘরেও পেলাম না, রান্নাঘরেও না। তাই মনে হলো লাবণ্যর ঘরে আছো। টিভি দেখছিলে নাকি? বাসন্তী গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। প্রেমা, প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে। তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে। বাসন্তীর কথাবার্তা, চাল চলন আলাদা, যা ছোট দুটি মনকে আনন্দ দেয়। আগ্রহ ভরে বাসন্তীর কথা শুনে তারা। লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলে, তুমি লাগাইবা? প্রেমা হেসে মাথা নাড়ায়। বাসন্তীর আরো কাছে ঘেঁষে বসে। বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল। এরপর প্রান্তকে বলল, তুমিও লাগাইবা আব্বা? জি, বলল প্রান্ত। প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে, তাই তারও ইচ্ছে হচ্ছে। বাসন্তী প্রান্তের ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু হন। পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে। এই মহিলাকে সে একটুও সহ্য করতে পারে না। এক তো সৎ মা, বাপের আরেক বউ, তার উপর এই বয়সে এসে এত সাজগুজ করে। প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তির জ্বলে উঠল। ঘর থেকে দপদপ করে পা ফেলে ছুটে আসে।
প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল, হিজড়া সাজার ইচ্ছে হচ্ছে কেন তোর? কতবার বলেছি এই বজ্জাত মহিলার সাথে না ঘেঁষতে। বাসন্তী ভয় পান পূর্ণাকে। মেয়েটা খিটখিটে বদমেজাজি। হেমলতা বলেছেন, সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে। হুটহাট রেগে যায়, কথা শুনে না। পদ্মজা যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে। এজন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলেন। তবু এসে আক্রমণ করে বসে। গত 2 সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন। তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বলেন, এই শিক্ষা পাইছো তুমি? গুরুজনদের সাথে এমনে কথা কও? আপনি চুপ থাকেন। খারাপ মহিলা, বুড়া হয়ে গেছে, এখনো রংঢং করে। পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ্পড়ে মাটিতে উল্টে পড়ল। চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে, দেখার জন্য কে মেরেছে তাকে। দেখল হেমলতাকে। হেমলতা অগ্নি চোখে তাকিয়ে আছেন, যেন চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন। পূর্ণার চোখ শিথিল হয়ে আসে। সে চোখ সরিয়ে নেয়। হেমলতা বলেন, নিজেকে সংশোধন কর, এখনো সময় আছে। পূর্ণা নত যেন অবস্থায় বলল, আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা। করতে হবে, ওনার অধিকার আছে এই বাড়িতে। আমি খুন করব এই মহিলাকে। পূর্ণার রাগে শরীর কাঁপছে। পূর্ণার অবস্থা দেখে হেমলতার দৃষ্টি গেল থমকে। পূর্ণা কেন এমন হলো? তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আরেক মেয়েকে সময় দিচ্ছেন না? বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে। তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন, কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। পূর্ণা বাসন্তকে উদ্দেশ্য করে বলে, বেশ্যার মেয়ে বেশ্যাই হয়, আর বেশ্যার সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার। হেমলতা ছুটে যান বাইরে। বাঁশের কঞ্চি নিয়ে ফিরে আসেন। বাসন্তী দ্রুত আগলে ধরেন পূর্ণাকে। হেমলতাকে অনুরোধ করেন, এত বড় শরীরে মাইরো না, ছোট মানুষ, বোঝে না। আপা, আপনি সরেন, ও খুব বেড়ে গেছে। বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না। সে ঠেলে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হেমলতা বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারলেন। পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ে। হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন। বাসন্তী পূর্ণাকে আগলে বসেন, অনুরোধ করেন, যুবতী শরীরে এমনে মারতে নাই, আর মাইরো না। প্রেমাপ্রান্ত ভয়ে গুটিয়ে গেছে। হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহারি ঘরের দিকে যান। বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলেন। মনে মনে মুর্শেদের উপর ভীষণভাবে ক্ষেপে যান। মুর্শেদ চিৎকার করে করে বাসন্তী সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে। আর তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে। মোড়ল বাড়ির ছোট সংসারটা কেমন উলট পালট হয়ে গেছে। হেমলতা আকাশের দিকে তাকিয়ে হাঁ করে নিঃশ্বাস নেন। সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত, সব যদি আগের মতো হয়ে যেত। সব কঠিন মানুষেরাই কি জীবনে এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে, কোনো দিশা খুঁজে পায় না। আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে। 6 দিন পর পদ্মজার মেট্রিকের ফলাফল। এরপরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। যদিও ফরিনা বেগম রাজি নন, কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ, সে পদ্মজাকে রাজধানীতে নিবেই। পদ্মজার কথা মনে হতেই আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো। তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না, পদ্মজার জন্য করা হয়েছে। সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই পদ্মজা চিৎকার করে উঠল, তাই দ্রুত দৌড়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকলো। পদ্মজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে, কিছুটা কাঁপছে। আমির দ্রুত এসে বলল, কি হয়েছে? ওখানে কে ছিল? আমাকে দেখছিল। পদ্মজার ইঙ্গিত অনুসরণ করে আমির সেদিকে তাকালো। গোসলখানার ডান দেয়ালের একটা ইট সরানো। সকালে তো সরানো ছিল না। পদ্মজা কাঁদতে থাকলো। কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পড়ে দেয়ালে, আর তখনই দুটি চোখ দেখতে পায়। সে তাকাতেই চোখ দুটো দ্রুত সরে যায়। পদ্মজার পিল চমকে ওঠে। আমির পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শুকনো কাপড় পরে এসো, কেঁদো না। কথা শেষ করেই সে বেরিয়ে যায়। যাওয়ার তাড়া দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চিনে। পদ্মজা দ্রুত কাপড় পরে নিল। তারপর আমিরকে খুঁজতে থাকলো। আমির সোজা রিদওয়ানের ঘরের দিকে যায়। রিদওয়ান পানি পান করছিল। আমির গিয়ে রিদওয়ানের বুকের শার্ট খামচে ধরে চিৎকার করে বলল, তোকে সাবধান করেছিলাম, দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম। শার্ট ছাড়। ছাড়বো না। কি করবি তুই? আমার বউয়ের দিকে কুনজর দিবি আর আমি ছেড়ে দেব? প্রমাণ আছে তোর কাছে? কুত্তার বাচ্চা, প্রমাণ লাগবে? আমি জানি না। আমির, মুখ সামলে কথা বল। আমির, মুখ সামলা, গালাগালি করবি না। করব। কি করবি তুই? আবার বলছি, শার্ট ছাড়। আমির ঘুষি মারে রিদওয়ানের নাকে। রিদওয়ান টাল সামলাতে না পেরে পালঙ্কের উপর হুমড়ি খেয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রিদওয়ানের ঘরে ছুটে আসে।